হ্যালো স্টুডেন্টস, আমরা প্রতিদিনের মতো আজকে একটি গ্রুপ ডিসকাশন নিয়ে চলে এসেছি। তবে আজকের গ্রুপ ডিসকাশনের বিষয় প্র্যাকটিস সেট নয়। আজকের গ্রুপ ডিসকাশনের বিষয় হচ্ছে ভারতের ইতিহাস থেকে কম্পিটিটিভ এক্সামে একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। সেই জাতীয় কংগ্রেস সংক্রান্ত আমরা যেটুকু প্রয়োজন এক্সাম রেসপেক্টিভে আমরা ততটুকুই আলোচনা করব, বেশি ডিপলি যাব না। আর আমি চাইছি যাতে না জাতীয় কংগ্রেসের আর সেকেন্ড পার্ট না আসে, অর্থাৎ একটি পার্টের মধ্যেই কমপ্লিট করে দেওয়া। যদি দেখি যে পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে, 1 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, তখন কিন্তু দুটো পার্ট করে দেবো। শুরু করছি জাতীয় কংগ্রেস। সর্বপ্রথম জানতে হবে যে জাতীয় কংগ্রেস গঠনের প্রেক্ষাপট কি, বা জাতীয় কংগ্রেস কেন গঠন হলো। 1857 সালে আমরা জানি মহাবিদ্রোহ হয়েছে। মহাবিদ্রোহের পর কিন্তু ইংরেজদের প্রতি ভারতীয়দের মনোভাব একবারে খারাপ হয়ে যায়, বা একটা তীব্র ঘৃণা করতে থাকে ভারতীয়রা ইংরেজদেরকে। ফলে কি হয় না, বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন বিদ্রোহ পরিলক্ষিত হয়। দেখা যায় কোথাও কি কৃষক বিদ্রোহ হচ্ছে, কোথাও কি হচ্ছে বিভিন্ন উপজাতি বিদ্রোহ হচ্ছে, ঠিক আছে, কোথাও কি হচ্ছে শ্রমিক বিদ্রোহ হচ্ছে। মানে কি পার্টিকুলার কোনো একটা জায়গাতে হচ্ছে, মানে সর্বভারতে কিন্তু হচ্ছে না, মানে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে হচ্ছে, ঠিক আছে। তো সেই সময় ভারতের জাতীয়তাবাদী নেতারা ভাবলেন যে যদি এই আলাদা আলাদা বিষয়গুলোকে একটা জায়গায় করা যায় এবং সেটাকে সর্বভারতীয় রূপ দেওয়া যায়, তাহলে কিন্তু আমরা যেটা চাইছি, অর্থাৎ ভারতীয়রা যেটা চাচ্ছে, যে ব্রিটিশদের কবল থেকে কিন্তু তাদের ভারতকে স্বাধীন করা সম্ভব হবে। তাহলে জাতীয়তাবাদী নেতারা মূল উদ্দেশ্য কি ছিল না, একটা সর্বভারতীয় প্রতিষ্ঠান গঠন করা, যেখান থেকে কি ভারতকে স্বাধীনতা এনে দেবে, ঠিক আছে। এইটা ছিল কি না ভারতীয়দের মনোভাব। তাই কি না তারা বলল ইংরেজদের কাছে যে আমরা একটা সর্বভারতীয় প্রতিষ্ঠান করতে চাই, ঠিক আছে। ইংরেজরাও সেখানে সম্মতি দিল। এবার একটা সাধারণ মানুষের প্রশ্ন যাওয়ার কথা যে জাতীয়তাবাদী নেতাদের সাথে কিন্তু ব্রিটিশ সরকারের একটা আদায় কাজ করার সম্পর্ক, অর্থাৎ জাতীয়তাবাদী নেতারা যদি হ্যাঁ বলে, সেখানে কি ইংরেজরা বলবে না, এরকম বলাটাই স্বাভাবিক। কিন্তু তাহলে জাতীয়তাবাদী নেতারা বলছে যে আমরা করব একটা সর্বভারতীয় সংগঠন করব, ইংরেজরা সেটাকে কি না তার অপোজ করার কথা ছিল। কিন্তু ইংরেজরা কেন বললো ঠিক আছে তোমরা করো, বা করতে কেন দিলেন না, ইংরেজরা মানে ভারতীয়রা ভেবেছে তাদের মতো করে, ইংরেজরা তো আরো বেশি ধুরন্ধর। তো ইংরেজরা ভাবছে যে যদি এই একটা উপজাতি বিদ্রোহ বা শ্রমিক বিদ্রোহ বা কৃষক বিদ্রোহগুলো যদি আলাদা আলাদাভাবে হয়, তাহলে যে কোনো সময় যেদিক থেকে খুশি অ্যাটাক হতে পারে। কিন্তু তাদেরকে যদি আমি একই ছত্রছায়ায় এনে দিতে পারি, বা একটি যদি সর্বভারতীয় প্রতিষ্ঠান গঠন করে দিতে পারি ভারতীয়দেরকে, তাহলে কি আমরা বুঝতে পারবো কি যে তারা অনুরোধ করবে, তারা ইংরেজদেরকে অনুরোধ করবে, ওই ন্যাশনাল কংগ্রেস বলবে যে ইংরেজ বাবু আমাদেরকে কিন্তু এই ব্যবস্থাগুলো দিতে হবে। ইংরেজরা বলছে তাহলে সেটা আমরা বলুক না, ইংরেজরা সর্বত্র চেয়েছে যে ভারতীয়রা তাদের পায়ের নিচে থাকুক, অর্থাৎ এরকম অনুরোধ করে করে চলুক। ইংরেজরা দেখছে যদি জাতীয় কংগ্রেস না গঠন করি, তাহলে কিন্তু বিভিন্ন যে আঞ্চলিক শক্তিগুলো রয়েছে সেগুলোর মধ্য দিয়ে কিন্তু এই অনুরোধ বিষয়টা আসবে না, তারা যে কোনো সময় ইংরেজদেরকে অ্যাটাক করতে পারে। বুঝতে পারলি? এই তত্ত্বটা কি বলা হচ্ছে সেফটি ভালভ তত্ত্ব। তাহলে সেফটি ভালভ তত্ত্ব কিসের সাথে জড়িত? ভারতের জাতীয় কংগ্রেস গঠনের সাথে জড়িত। তাহলে সে আরেকটা ভাবে মাথায় রাখতে পারিস, ধর একটা প্রেসার কুকারে যে ভালভটা থাকে, অ্যাকচুয়ালি কি সেফটি ভালভ কোথায় থাকে? কোল মাইনিং এর, তাই তো, মানে কয়লা খনিতে শ্রমিকদের কি না নিরাপত্তা দেওয়ার জন্য সেফটি ভালভ থাকে। প্রেসার কুকারে ধর ওই সিটিটা একটা আছে, তাহলে প্রেসার কুকারে যখন ভ্যাপারগুলো রয়েছে বা জলীয় বাষ্পগুলো রয়েছে, যদি ওই সিটিটা একটি মাত্র সিটি না দেওয়া হতো, তাহলে কি এক সময় ওই প্রেসার কুকারের ভেতরে মানে জলীয় বাষ্পটা বা বাষ্পটা জমতে 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 কি হতো বলতো, প্রেসার কুকারটা চারিদিকে ছড়িয়ে একবারে বাষ্প হতো। কিন্তু যেহেতু ওই ভালভটা রয়েছে, তাহলে কি ওই বাস্ট হওয়ার কিন্তু সম্ভাবনা নেই, জাস্ট একদিকে অল্প 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 করে বেরোবে। বুঝতে পারছিস? রিলেট করতে পারছিস তো? তাহলে কি এরা ওই প্রেসার কুকারের নীতিকেও কিন্তু কাজে নিয়েছিল ইংরেজরা। দেখছে চতুর্দিক থেকে যদি
বেরোতে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু তার আগে যদি আমরা একটা ছিদ্র করে দিই, যেটা জাতীয় কংগ্রেস করে দিই, তাহলে তার মধ্য দিয়ে কি ইংরেজ সরকারের কাছে ভারতীয়রা নানা রকম অনুরোধ করবে যে স্যার এটা করুন, মাথা নত থাকবে, বুঝতে পারলি? তাই কিন্তু জাতীয় কংগ্রেসটা জাতীয়তাবাদী নেতারা করতে চেয়েছিল এবং ইংরেজরাও সহযোগিতা করেছিল, বুঝতে পারলি? তাহলে জাতীয় কংগ্রেস কেন গঠিত হয়েছিল? আচ্ছা, তাহলে এই জাতীয় কংগ্রেসটা হুট করেই কিন্তু হয়ে যায়নি। সেক্ষেত্রে এই জাতীয়তাবাদী নেতারা নানা রকম কিন্তু পন্থা অবলম্বন করেছিল। যেমন প্রথম পন্থাটা হচ্ছে তোর সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী। তিনজনের নামটা মাথায় রাখবি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আনন্দমোহন বসু আর শিবনাথ শাস্ত্রী। এই তিনজন জাতীয়তাবাদী নেতা তারা কি চাইলেন যে সর্বভারত মানে ওই সবারই মাথায় একই উচিত একটা সর্বভারতীয় সম্মেলন করব, ঠিক আছে, বা সর্বভারতীয় একটা সমিতি তৈরি থাকবে। তো তারা সেই উদ্দেশ্যে ভারত সভা নামে একটা কিন্তু তারা অ্যাসোসিয়েশন তৈরি করলো, যেটা কি না সর্বভারতীয় হবে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ভারত সভা কিন্তু না তোর সর্বভারতীয়তার রূপ নিতে পারেনি, বুঝতে পারলি? তাহলে ভারত সভা মানে ব্যর্থ হলো। তারপরে আসছে ভারতের জাতীয় কংগ্রেস। কি হচ্ছে না জাতীয় কংগ্রেসের ঠিক একইভাবে মানে একই উদ্দেশ্য যে জাতীয়তাবাদী ভাবধারাতে সারা বিশ্বর সারা পৃথিবীর ভারতের মধ্যে যাতে ছড়িয়ে পড়ে, এটাই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল। যেহেতু ভারত সভা কার্যকরী হলো না, 1876 সালে কলকাতায় হয়েছিল। 1885 সালে কি না জাতীয় কংগ্রেস গঠন হলো, যেটা কিন্তু সর্বভারতীয় রূপ নিয়েছিল। মানে কি বিভিন্ন রাজ্য থেকে বা ভারতের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন জাতীয়তাবাদী নেতারা কিন্তু এসে এই কংগ্রেসে অর্থাৎ জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে কিন্তু তারা যোগদান করেছিল। তাই সেক্ষেত্রে থেকে বলা যায় কি না আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস কিন্তু একটা সর্বভারতীয় সমিতি হিসাবে বা অ্যাসোসিয়েশন হিসাবে কিন্তু প্রকাশ করতে পেরেছিল, বুঝতে পারলি? আচ্ছা, এটি হচ্ছে জাতীয় কংগ্রেসের প্রেক্ষাপট বা জাতীয় কংগ্রেস কেন গঠন হলো, ইংরেজরা কেন বিরোধিতা করলো না, এটা হচ্ছে মূল তার বিষয়। এবার আসি যে 1885 সালে যে গঠিত হলো, যদিও বিভিন্ন অধিবেশনগুলো হয়েছে, অধিবেশনগুলো পরে আসছি, তার আগে বলে দিই কিছু ওয়ান লাইনার এখান থেকে প্রশ্ন আসতে পারে। যেমন কি কংগ্রেস কথার অর্থ কি? আমরা জানি ইংলিশ টার্ম কংগ্রেস মানেই কি একে অপরের সাথে কানেক্ট করাকে বোঝায় না, অর্থাৎ জনগণের সমাবেশ, ঠিক আছে, জনগণের সমাবেশই হলো কি কংগ্রেস। আচ্ছা, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি, এই কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? দাদাভাই নওরোজি। আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন দাদাভাই নওরোজি। আচ্ছা, দাদাভাই নওরোজিকে আমরা কি নামে জানি? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, অফ ইন্ডিয়া। হ্যাঁ, আর গ্র্যান্ড ওল্ড ওম্যান অফ ইন্ডিয়া সম্ভবত ইন্দিরা গান্ধীকে বলে, সে যাচ্ছে না এই বিষয়ে। তাহলে দাদাভাই নওরোজি কি সর্বপ্রথম আইএনসি শব্দটি কিন্তু ব্যবহার করেন। আচ্ছা, কিন্তু সুরেন্দ্রনাথ ব্যানার্জি সর্বপ্রথম তার রচিত যে বেঙ্গলি পত্রিকা রয়েছে সেখানে জাতীয় কংগ্রেস বা ন্যাশনাল কংগ্রেস শব্দটি কিন্তু সর্বপ্রথম ব্যবহার করেন। তাহলে যদি বলা হয় সর্বপ্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি কোন পত্রিকায় ব্যবহার হয়েছিল? বেঙ্গলি পত্রিকা। আর যদি বলা হয় জাতীয় কংগ্রেস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? দাদাভাই নওরোজি। এতটা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, এবার প্রতিষ্ঠাতা, এই যে আমি তখন বললাম না যে ইংরেজরাও সাথ দিয়েছিল, তাহলে ইংরেজদের থেকে কে সাথ দিয়েছিল? সেই সময় ছিল ইংরেজদের ব্রিটিশ রাজ কর্মচারী ছিল অ্যালান অক্টাভিয়াম হিউম বা হিউম। তাহলে হিউম ছিল কি সেই সময় ইংরেজদের কর্মচারী ছিল, ঠিক আছে। আর কি সেই সময় ভাইসরয় ছিল লর্ড ডাফরিন, তাই তো। ভারতের প্রথম ভাইসরয় ছিল কে? ক্যানিং। এভাবে আসছে কার্জন, লিটন, রিপন, নোটবুক নয়, এই সমস্তগুলো আসছে। সেরকমই একজন ভাইসরয় ছিল কে? লর্ড ডাফরিন, যে 1884 থেকে 1888 সাল পর্যন্ত কিন্তু ভারতের ভাইসরয় ছিল। তাহলে 1884 থেকে 1888 মধ্যে যেহেতু ডাফরিনের সময়কাল, তাহলে জেনারেল কি হবে? নিশ্চয়ই যেহেতু 1885 সালে তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই ডাফরিনের সময়ের মধ্যেই জাতীয় কংগ্রেসটা গঠিত হয়েছিল। তাহলে বলতে পারে যে ভারতের জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। আর যদি বলে প্রতিষ্ঠা করেছিল অর্থাৎ ব্রিটিশ কর্মচারীটার নাম কি ছিল? অ্যালান অক্টাভিয়াম হিউম। হলো। আর হিউমই কিন্তু এই ভারতীয় জাতীয় কংগ্রেসকে কি না একটা সেফটি ভালভ রূপে দেখেছিল,
বুঝতে পারলি? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ রূপে দেখেছিল কে? অ্যালান অক্টোমি হিউম। তাই তো সে প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল, তাই একে বলা হয় ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। হলো? এতটা হলো। এবার আসছি কি না সভাপতি। যদিও আমরা জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলো রয়েছে ওয়ান লাইনার বেসিসে জানবো, তবু এখানে বলে দিই জাতীয় কংগ্রেসের যে অধিবেশনগুলি হয়েছিল সর্বপ্রথম অধিবেশনের সভাপতি কে ছিল ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। আচ্ছা, উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন না কলকাতা হাইকোর্টের একজন কিন্তু দক্ষ লয়ার ছিলেন। হলো? তাহলে উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন? কলকাতা হাইকোর্টের একজন দক্ষ লয়ার ছিলেন। হলো? আচ্ছা, এবার এই যে কংগ্রেসটা তৈরি হলো, হ্যাঁ, বিভিন্ন লোকে বিভিন্ন নামে কিন্তু অভিহিত করেছেন, বিভিন্ন লোকে বিভিন্ন। যেমন কি একটা তুই কাজ করলে তার যেমন তুই ভালো কমেন্টসও পাবি, খারাপ কমেন্টসও পাবি, সেরকম জাতীয় কংগ্রেস গঠন যেই হলো কোনো নেতার, জাতীয়তাবাদী নেতারা বলছে না এগুলো ঠিক হয়নি, না বাজে ব্যাড কমেন্ট করেছে, আবার কেউ কেউ বলছে ভালো হয়েছে। সেরকমই এই জাতীয় কংগ্রেস সংক্রান্ত, গঠন সংক্রান্ত বিভিন্ন কথাগুলো আমাদের এক্সামে চলে আসে যে এই জাতীয় কংগ্রেস গঠন সম্পর্কে এই কথাটি কে বলেছেন। ঠিক আছে, তাই আমি ওইগুলো অনেক আছে, 10-12টার মতো আছে, যেগুলো সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সামে রিপিট হয়েছে আমি সেরকম প্রশ্ন মানে ইয়েগুলো ওয়ান লাইনার করে সেগুলো কি আমি এনেছি। প্রথম সেফটি ভালভ, এই বললাম কি হিউম, অ্যালান অক্টোমি হিউম জাতীয় কংগ্রেসকে সেফটি ভালভ বলেছেন। আচ্ছা, হিউম যদি অপশনে না থাকে, যদি লালা লাজপত রায় থাকে, তোরা আনসার করে দিতে পারিস, কারণ এটা নিয়ে ডিবেট রয়েছে। কোন বইয়ে হিউমকে বলে, মেনলি হিউমকেই বলে, আর হিউম যদি না থাকে কোন বইতে লালা লাজপত রায়কেও বলা আছে। হ্যাঁ, তাহলে যদি প্রথমে হিউম থাকে তাহলে ফার্স্ট প্রেফারেন্স কিন্তু হিউম অবশ্যই হবে, যদি হিউম না থাকে তখন কিন্তু লালা লাজপত রায়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে একজন বলছে যে মাইক্রোস্কোপিক মাইনরিটি, এটা ডাফরিন কে ছিল ভারতের জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয়। সে বলেছিল মাইক্রোস্কোপিক একটা মাইনরিটি মানে কি ক্ষুদ্র আণুবীক্ষণিক একটা জীবদের একটা সংগঠন। কে বলেছিল? ডাফরিন কি বলেছিল? যে মাইক্রোস্কোপিক মাইনরিটি মানে ক্ষুদ্র আণুবীক্ষণিক জীবদের নিয়ে একটা প্রতিষ্ঠান বা গোষ্ঠী এরকম। হ্যাঁ, আচ্ছা, অশ্বিনী কুমার দত্ত একটা ভাইটাল কমেন্ট করেছিল, বলেছিল যে জাতীয় কংগ্রেস হচ্ছে 3 দিনের তামাশা। আরে 3 দিনের তামাশা, জাতীয় কংগ্রেস গঠন সংক্রান্ত 3 দিনের যে তামাশা, এটা কে বলেছিল? অশ্বিনী কুমার দত্ত। মনে থাকবে? আচ্ছা, অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ ঘোষ, তিনি বলেছিলেন কংগ্রেস ইজ বেগিং ইনস্টিটিউশন, মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস হচ্ছে ভিক্ষা চাওয়ার জন্য একটা প্রতিষ্ঠান। ওই ভিক্ষাই তো হচ্ছে, আমি ইংরেজদের কাছে অনুরোধ করছি স্যার এটা আমার করে দিলে ভালো হতো, তাহলে ভিক্ষাই তো চাইছি। তাহলে কংগ্রেস ইজ দ্য বেগিং ইনস্টিটিউশন, কে কথাটা বলেছেন? ঋষি অরবিন্দ ঘোষ। হলো? আচ্ছা, আর বাল গঙ্গাধর তিলক কি বলেছে? যে আইএনসি শুড ডিস্টিংগুইশ বিটুইন বেগিং এন্ড ক্লেমিং দ্য রাইটস, মানে বাল গঙ্গাধর তিলক বলছে যে আইএনসি কে প্রভেদ করে দিতে হবে, ডিস্টিংগুইশ মানে প্রভেদ বা পার্থক্য করে দিতে হবে যে কোনটা ভিক্ষা আর কোনটা হচ্ছে ক্লেমিং রাইটস মানে হচ্ছে অধিকারের দাবি। এই কথাটা বলেছিল কে? বাল গঙ্গাধর তিলক। তাহলে বাল গঙ্গাধর তিলক কি বলেছে? কংগ্রেসকে উচিত পার্থক্য করে দেওয়া উচিত যে কোনটা ভিক্ষা আর কোনটা হচ্ছে আমাদের দাবি। হ্যাঁ, আমার তোর বলছে কি না ক্লেমিং দ্য রাইটস মানে আমার যে অধিকারের দাবি। হলো? আচ্ছা, রজনীপাল দত্ত এক বিশিষ্ট ঐতিহাসিক, তিনি বলেছিলেন এই যে জাতীয় কংগ্রেসটা গঠন হচ্ছে কিছুই নয়, ওই লর্ড ডাফরিন আর এদিকে হচ্ছে কি হিউম, এদের দুজনের ষড়যন্ত্রের ফল। ষড়যন্ত্র ফল নয়, ইংরেজরা তো ভাবলো যে এটা যদি করে দিই তাহলে কিন্তু একটা সেফটি বানানোর মতো কাজ করবে। তাহলে রজনীপাল দত্ত বলেছিল জাতীয় কংগ্রেসের গঠন হচ্ছে কি না ডাফরিন আর এদিকে হিউমের একটা ষড়যন্ত্রের ফল। বুঝতে পারলি? আচ্ছা, আর স্যার সৈয়দ আহমেদ বলেছিল কি একটা ঠান্ডা যুদ্ধ বা অস্ত্রহীন যুদ্ধ। হলো? তাহলে এক বলেছি, একবার দেখ। সেফটি ভালভ বলেছে হিউম, মাইক্রোস্কোপিক মাইনরিটি বা ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রতিষ্ঠান বলেছে ডাফরিন, 3 দিনের তামাশা বলছে অশ্বিনী কুমার দত্ত, কংগ্রেস ইজ এ বেগিং ইনস্টিটিউশন মানে কংগ্রেস হচ্ছে কি ভিক্ষার একটা প্রতিষ্ঠান, অরবিন্দ ঘোষ। আর বাল গঙ্গাধর তিলক কি বলছে না জাতীয় কংগ্রেসকে পার্থক্য করে দিতে হবে কোনটা ভিক্ষা আর কোনটা আমার অধিকারের দাবি। হলো? আচ্ছা,
রজনীকান্ত দত্ত কি বলেছিল না কংগ্রেস সৃষ্টি কি না হিউম এবং ডাফরিনের ষড়যন্ত্রের ফল, বা এরকম বলতে পারে হিউম এবং ডাফরিনের মস্তিষ্ক প্রসূত ঘটনা। এটাও কিন্তু ওই রজনীকান্ত দত্ত ঐতিহাসিক বলেন। হ্যাঁ, আচ্ছা, স্যার সৈয়দ আহমেদ বলেছিলেন কি না এটা একটা অস্ত্রহীন যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ। এত ক্লিয়ার আছে সকলের? আচ্ছা, এরপর আমরা আসি যে আমাদের কম্পিটিটিভ এক্সামে ইতিহাসের সব থেকে বেশি ভাইটাল পার্ট হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট, তাই তো? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে সব থেকে বেশি প্রশ্ন আছে। কোনো কোনো পরীক্ষায় হিস্ট্রি একটা আলাদা পার্ট রেখে দেয়, সেখান থেকে হয়তো তোর আসবে একটা দুটো আসবে। আবার কোনো কোনো এক্সামে শুধুমাত্র ন্যাশনাল মুভমেন্ট থেকে 15টা প্রশ্ন আসে, কোনো কোনো এক্সামে আছে, ঠিক আছে? আর ন্যাশনাল মুভমেন্টটা কিন্তু একটা বিরাট ভাইটাল চ্যাপ্টার। তাহলে আমরা এই ন্যাশনাল মুভমেন্টটাকে আমরা 3টে পার্টে ভাগ করে দেবো। একটা হচ্ছে কি নরমপন্থী যুগ, একটা ভাগ করবো চরমপন্থী যুগ, আর একটা হচ্ছে গান্ধিয়ান যুগ, ঠিক আছে? তাহলে নরমপন্থী এবং চরমপন্থী আমরা সকলেই জানি এই দুটি হচ্ছে কিন্তু জাতীয় কংগ্রেসের মধ্যেই ছিল, কিন্তু তাদের মধ্যে মতাদর্শের পার্থক্যের জন্য চরমপন্থী আর নরমপন্থীতে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা জাতীয় কংগ্রেসের মধ্য দিয়ে কিন্তু নরমপন্থীটাও জেনে যাব, চরমপন্থীও জেনে যাব, আর গান্ধিয়ান যুগটা যেটা আছে সেটা পরবর্তীকালে আমরা কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে এই জাতীয় কংগ্রেসটা যে গঠিত হচ্ছে তো কততে 1885 সালে হচ্ছে। আচ্ছা, 1885 থেকে একবারে 1905 পর্যন্ত, 1885 থেকে 1905 পর্যন্ত এই যে 20 বছর ফেজটা হচ্ছে না, এই 20 বছর ফেজটাকে বলা হয়ে থাকে নরমপন্থী যুগ। হলো, তাহলে জাতীয় কংগ্রেসের সৃষ্টির প্রথম 20 বছরটাকে কোন যুগ বলা হয়? নরমপন্থী যুগ। তাহলে 1905 থেকে 1920 পর্যন্ত এই সময়টাকে বলা হয়ে থাকে কি চরমপন্থী যুগ। হলো, আর 1920 থেকে একবারে 1947 সাল পর্যন্ত হয়ে যাচ্ছে গান্ধিয়ান যুগ। তাহলে ক্লিয়ার হলো? ন্যাশনাল মুভমেন্টটাকে 3টে ভাগ করছি, 1885 থেকে 1905 সেটা হচ্ছে নরমপন্থী, চরমপন্থী 1905 থেকে 1920, আর গান্ধিয়ানটা হচ্ছে 1920 থেকে 1947। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আমরা মানে ওয়ান লাইনের হিসাবে করে করে যাব। প্রথম 1885 কি হয়েছিল? তাহলে আমরা 1885 থেকে কি কি জানতে পারছি না 1885 হচ্ছে সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে। কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। কিন্তু মানে বোম্বাই তো হওয়ার কথা থাকেনি, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল পুনেতে হওয়ার কথা ছিল, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি জাতীয় কংগ্রেস হওয়ার কথা কোথায় ছিল? পুনেতে, প্রথম অধিবেশনটা। কিন্তু পুনেতে হয়নি কেন না সেই সময় পুনেতে প্রচুর ভয়াবহ রূপ নিয়েছিল কলেরা রোগটা। কলেরার জন্য পুনে থেকে শিফট করে চলে আসলো কোথায়? বোম্বাইতে। হলো, তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে বোম্বাই 1885 সালে, যেখানে সভাপতিত্ব কে ছিল? সভাপতি করেছিল কে? ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ক্লিয়ার? আচ্ছা, 85 পর 86তে সেটা কোথায় হয়েছিল? কলকাতা। একটা কথা মাথায় রাখবি, কোনো জিনিস যদি না পারিস সেটা কিন্তু ধর, যদিও এটা মানে বলছি এটা একটা ইললিগাল, যদি কখনো না পারিস যদি কলকাতা অপশন থাকে কলকাতার মেন মার্ক করে দিবি, বুঝতে পারলি? তো কারণ একটা গোপাল কৃষ্ণ গোখলে কথা বলে গেছিল যে আজ যেটা বাংলা ভাববে কাল সেটা পুরো ভারত ভাববে, তাই তো? তার মানে কি তৎকালীন দিনে কিন্তু বাংলার কলকাতা হচ্ছে কিন্তু গোটা অল ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপড একটা মিউনিসিপ্যালিটি ছিল, বা মিউনিসিপ্যালিটি একটা সিটি ছিল, বুঝতে পারলি? শহর ছিল। হ্যাঁ, তাহলে বোম্বাই হয়ে গেছে, কলকাতা কি কম যায়? সেকেন্ডে কলকাতা। তাহলে 1885 বোম্বাই, 86 কলকাতা। কে করবে? দাদাভাই নওরোজি, যে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করলো ওই দাদাভাই নওরোজি 1886 সালে কলকাতায় কি অধিবেশন করলো। হলো, আর সেখানে কি হয়েছিল না কংগ্রেস সেখানে অধিবেশনে কি প্রস্তাব রেখেছিল, মানে এই অধিবেশনগুলো এক একটা প্রস্তাব রাখে, এক একটা ধরনের কর্মসূচি গ্রহণ করে, তার জন্য অধিবেশনগুলো বসে। সেখানে কি না কংগ্রেস বলছে যে সাংবিধানিক সংস্কারের দাবি, সংবিধান একবারে রিজিডিটি রাখলে হবে না, ফ্লেক্সিবল রাখতে হবে, অর্থাৎ মাঝে মাঝে সংবিধানটাকেও সংস্কার করতে হবে। এই দাবিটা কিন্তু 1886 সালে কলকাতাতে অনুষ্ঠিত দাদাভাই নওরোজির সভাপতিত্বে কিন্তু এটা প্রস্তাবটা গৃহীত হয়েছিল।
ক্লিয়ার হলো? তাহলে 85, 86, 87-তে করবো মাদ্রাজ। 1887 সালে মাদ্রাজে হয়েছিল। আচ্ছা, মাদ্রাজ মানে কি? যেটা বর্তমান নাম চেন্নাই, তাই তো? ওই চেন্নাইতে হয়েছিল 3 নাম্বারটা। কে সভাপতি ছিল? বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি ছিল কিন্তু জাতীয় কংগ্রেসের 3য় অধিবেশনের সভাপতি। তিনি কি ছিল না? বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে মোহামেডান বা মুসলিম। তাই জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি। হলো? তাহলে 1885 বললাম, 86 বললাম, 87 বললাম। 88-তে এলাহাবাদ বা যেটা আমার বর্তমান নাম কি? প্রয়াগরাজ। তাহলে 1888 সালে এলাহাবাদে কিন্তু জাতীয় কংগ্রেসের 4র্থ অধিবেশনটা বসলো, যেখানে সভাপতি ছিল জর্জ উইল। কে ছিল? জর্জ উইল। ইংরেজদের তরফ থেকে বসেছিল, তাই বলছে যে জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম ইংরেজ সভাপতি কে ছিল? জর্জ উইল, যে 4র্থতম অধিবেশনটা সভাপতিত্ব করেছিল, যেটা হয়েছিল কত? 85, 86, 87, 88 হয়েছিল। ক্লিয়ার হতো না? আচ্ছা, 1889 আবার বোম্বাই শিফট হচ্ছে। বোম্বাই হয়ে গেল, সেখানে কে সভাপতিত্ব করছে? উইলিয়াম ওয়েডারবার্ন। উইলিয়াম ওয়েডারবার্ন। কি ইম্পর্টেন্স রয়েছে না? সেখানে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠিত হয়। ব্রিটিশ ইন্ডিয়া কমিটি গঠিত হয়েছিল। তাহলে 5টা একবার ঝাট করে বলে দিচ্ছি। 85, 86, 85-তে বোম্বে, 86-তে কলকাতা, 87-তে চেন্নাই, 88-তে আবার এলাহাবাদ, 89-এ কি? তো আবার বোম্বে। প্রথমে কে বসলো? তোর উমেশ চন্দ্র ব্যানার্জি, তারপরে কে বসছে? দাদাভাই নওরোজি, তারপরে বদরুদ্দিন তৈয়বজি, তারপর জর্জ উইল, তারপরে উইলিয়াম ওয়েডারবার্ন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর 1896 আমরা প্র্যাকটিস সেটে আলোচনা করেছি 1896 সংক্রান্ত কি না? 1896-তে কলকাতায় ম্যাক্সিমাম কিন্তু কলকাতায় হয়েছিল। 1896 সালে কলকাতাতে হয়েছিল। সভাপতিত্ব কে করেছিল? রহিমতুল্লাহ সাহানি। তাহলে সেই সময় কি গুরুত্বপূর্ণ কি ঘটেছিল না? সেই সময় সর্বপ্রথম কিন্তু জাতীয় কংগ্রেসে বন্দে মাতারম গানটি কিন্তু গাওয়া হয়েছিল। হলো? তাহলে 1896 সালে কলকাতাতে অনুষ্ঠিত হওয়া রহিমতুল্লাহ সাহানির মানে সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের সর্বপ্রথম বন্দে মাতারম গানটি কিন্তু গাওয়া। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, জাতীয় কংগ্রেসের 2য় মুসলিম সভাপতি কে ছিল? এই রহিমতুল্লাহ সাহানি। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি আর 2য় বললে রহিমতুল্লাহ সাহানি। দেখ, যদিও এই প্রশ্নটা কখনো আসেনি, কিন্তু আপকামিং এক্সামে চলে আসতেই পারে। প্রথমটা সব ছেলে করে নিয়েছে, হয়তো সেকেন্ডটা দিয়ে দিল একটু। হলো? তাহলে 2য় মুসলিম সভাপতিকে রহিমতুল্লাহ সাহানি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে 1905-এ চলে আসবো। 1905-এ কি না? বেনারস সেশন হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিল এই বললাম গোপাল কৃষ্ণ গোখলে, যে এই কথাটা বলেছিল। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে বেনারস সেশনে কি সভাপতিত্ব করেছিল। আর সেখানে কি ঘটেছিল না? 1905 সালে দেখ, স্বদেশীয় বয়কট আন্দোলন হয়েছিল না? ওই ভারতীয় যারা যে বলেছিল ইংরেজদের আমরা সমস্ত দ্রব্য কি বয়কট করব, ওই বয়কট আন্দোলনটা কিন্তু স্বীকৃতি লাভ করেছিল। হলো? তাহলে 1905 সালে কে না কোথায় হয়েছিল? বেনারসে। আর সেখানে কে সভাপতিত্ব করেছিল? গোপাল কৃষ্ণ গোখলে, যাকে কি বলা হয়? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু, তাই তো? আচ্ছা, তাহলে 1905-এ গেল। 1906-এ কি না? 1906-এ হচ্ছে কলকাতাতে হয়েছিল, দাদাভাই নওরোজি সভাপতিত্ব করেছিল। আর সেখানে সর্বপ্রথম স্বরাজ শব্দটি গৃহীত হয়েছিল। স্বরাজ মানে কি? স্বাধীনতা। ঠিক আছে? ওই স্বরাজ শব্দটি সর্বপ্রথম জাতীয় কংগ্রেসে কবে গৃহীত হয়েছিল? 1906 সালে। কোন অধিবেশনে? কলকাতা অধিবেশনে, যেখানে সভাপতিত্ব করেছিল দাদাভাই নওরোজি। ঠিক আছে? আচ্ছা, তারপর 1906-এর পর 1907 সবাই জানে সুরাট অধিবেশন, যেখানে কে সভাপতিত্ব করেছিল? রাসবিহারী ঘোষ নয়, রাসবিহারী বসু। ঠিক আছে? সরি, রাসবিহারী বোস নয়, রাসবিহারী বসু তো সেই ইয়ের সাথে যুক্ত, আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাথে যুক্ত, কিন্তু রাসবিহারী ঘোষ। রাসবিহারী ঘোষ একদম বিরাট কনফিউশনের প্রশ্ন দিয়ে দিতে পারে। রাসবিহারী ঘোষ ম্যাক্সিমাম ছেলে বোস করে দিবে, কিন্তু রাসবিহারী ঘোষের সভাপতিত্বে 1907 সালে কি না সুরাট অধিবেশন হয়েছিল। সুরাট মানে কি? গুজরাট, যাকে ডায়মন্ড সিটি বলা হয়ে থাকে সুরাট।
ওইটা ওখানে হয়েছিল। আচ্ছা, ওখানে কি ইম্পর্টেন্স কি হয়েছিল না, এই যে আমরা তোমার পড়লাম যে নরমপন্থীর যুগ 1905 শেষ হয়ে গেছিল, সেই সময় থেকে কি হচ্ছে চরমপন্থী আর নরমপন্থীর মধ্যে নানা দিক থেকে কিন্তু একটা মতভেদ তৈরি হচ্ছে, বুঝতে পারলি? যে চরমপন্থী আর নরমপন্থী আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে যদি বলে চরমপন্থী নরমপন্থী আলাদা আলাদা হয়ে গেছে কোন অধিবেশনে? সুরাট অধিবেশনে। কততে? 1907। সুরাট দন্তস্ব দিয়ে শুরু হচ্ছে আর সাত দন্তস্ব দিয়ে শুরু হচ্ছে, হলো। কে সভাপতিত্ব করেছিল? রাসবিহারী ঘোষ, হলো। আচ্ছা, তারপরে 1911, দেখ ওইদিকে যেমন বন্দে মাতরমটা ছিল 1896, এখানে 1911 কোথায় হয়েছিল? কলকাতা। মাথায় রাখবি বন্দে মাতরমটাও কলকাতা অধিবেশনে আর জনগণ মনটাও কিন্তু কলকাতা অধিবেশনে। আচ্ছা, কে সভাপতিত্ব করেছিল? ভীষণ নারায়ণ ধর। তাহলে 1911 সালে ভীষণ নারায়ণ ধরের সভাপতিত্বে যেটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সর্বপ্রথম জনগণ মন গানটি গাওয়া হয়েছিল, হলো। আচ্ছা, 1916 লখনৌ অধিবেশন, 1916 লখনৌ অধিবেশন, যেখানে সভাপতিত্ব করেছিল কে? অম্বিকাচরণ মজুমদার। অম্বিকাচরণ মজুমদার 1916 সালে লখনৌ অধিবেশন সভাপতিত্ব করেছিল। আচ্ছা, লখনৌটা কোথায় আছে? উত্তরপ্রদেশ। তাহলে লখনৌ অধিবেশনটা উত্তরপ্রদেশের লখনৌতেই হয়েছিল। তাহলে 1916 সালে উত্তরপ্রদেশের লখনৌতে অনুষ্ঠিত হয়েছিল লখনৌ অধিবেশন, যেখানে সভাপতিত্ব করেছিল কে? অম্বিকাচরণ মজুমদার। এখানে কি হয়েছিল না, মুসলিম লীগের সাথে, অ্যাকচুয়ালি মুসলিম লীগের সাথে কিন্তু এই যে তোর কংগ্রেসের কিন্তু একটা সংঘর্ষ হচ্ছিল। হ্যাঁ, তাহলে কি এই মুসলিম লীগের সাথে কিন্তু এই কংগ্রেসের একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা হচ্ছে লখনৌ চুক্তি, লখনৌ প্যাক্ট বলা হয় যেটাকে। আর কি না, ওই যে 1907 সালে চরমপন্থী নরমপন্থী ভাগ হয়ে গেছিল, আবার মার্চ হয়ে গেছিল বা যুক্ত হয়ে গেছিল 1916 সালের লখনৌ অধিবেশনে, বুঝতে পারলি? তাহলে 1907-এ কি হয়েছিল? ভাগ হয়ে গেছিল, যেটা সুরাট অধিবেশনে চরমপন্থী নরমপন্থী ভাগ হয়ে গেছিল। 1916 সালে সেটা আবার কি মার্চ হয়ে গেল বা যুক্ত হয়ে গেছিল চরমপন্থী নরমপন্থী। আর একটা কি হয়েছিল না, ইংরেজদের সাথে কিন্তু মুসলিম লীগের একটা চুক্তি হয়েছিল, লখনৌ চুক্তি বা লখনৌ প্যাক্ট বলা হয় যেটাকে। হ্যাঁ, আচ্ছা, 1917 কি কলকাতায় অধিবেশন হয়েছিল? 1917 কলকাতায় অধিবেশন হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিল কি? অ্যানি বেসান্ট। অ্যানি বেসান্ট, হলো। তাহলে 1917 সালে কলকাতায় অনুষ্ঠিত যে জাতীয় কংগ্রেসের অধিবেশনটা হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিল অ্যানি বেসান্ট। আচ্ছা, অ্যানি বেসান্ট কি একজন মহিলা? আচ্ছা, অ্যানি বেসান্ট কোন দেশের মহিলা কেউ বলতে পারবি? আইরিশ মহিলা বা আয়ারল্যান্ডের মহিলা ছিলেন। হ্যাঁ, তাহলে আয়ারল্যান্ডের মহিলা ওই অ্যানি বেসান্ট, সে কিন্তু এই জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসাবে সভাপতিত্ব করেছিলেন, যেটা কি 1917 সালে যেটা কলকাতাতে হয়েছিল, হলো। আচ্ছা, যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা, তখন কিন্তু অ্যানি বেসান্ট, কিন্তু ও তো ভারতীয় ছিলেন না। যখনই ভারতীয় বলে তখন কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, সরোজিনী নাইডু। আচ্ছা, তাহলে 1920-তে কি না, 1920-তে আবার কলকাতা। তাহলে 16-তে কোথায়? লখনৌ, 17-তেও কলকাতা আর 1920-তেও কলকাতা। আচ্ছা, যেটা কি সভাপতিত্ব করেছিল লালা লাজপত রায়। আচ্ছা, তাহলে লালা লাজপত রায় কততম বলছি কোন বছর জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিল? 1920, যেটা কলকাতাতে হয়েছিল। আচ্ছা, লালা লাজপত রায় ওই সময় কি হয়েছিল? 1920, দেখ ওই সময় কি ওই অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন, এইসব বিষয়গুলো হচ্ছিল না। খিলাফত আন্দোলন যদিও 1919-এ মনে হয়, আর 1920-তে হচ্ছে অসহযোগ আন্দোলন। ওই অসহযোগ আন্দোলনে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ওই অধিবেশনে, বুঝতে পারলি? আমি এই বললাম অধিবেশনগুলো কি নানা রকম কর্মসূচি গ্রহণ করেছে, বা নানা রকম প্রস্তাব নিয়ে আসছে, এগুলোর জন্য অধিবেশনগুলো বসছিল। তাহলে 1920 সালে কলকাতাতে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কি হচ্ছে অসহযোগ আন্দোলন কর্মসূচি গ্রহণের জন্য এই অধিবেশনটা বসেছিল, হলো। আচ্ছা, 1921-এ আহমেদাবাদে হয়েছিল। 1921 সালে আহমেদাবাদ, যেটা গুজরাট রাজ্যে অবস্থিত। সভাপতি ছিল কে? চিত্তরঞ্জন দাস। কিন্তু এই 1921 সালে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনের একজন বিরাট বড় নেতা ছিলেন কে? এই চিত্তরঞ্জন দাস। এই জন্য কিন্তু পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়েছিল, হলো। তাহলে কি সভাপতিত্ব হওয়ার কথা ছিল মানে তোর চিত্তরঞ্জন দাস, এবং হয়েও ছিল, কিন্তু তিনি কারাবন্দী ছিলেন, লোকাপে গ্রেপ্তার হয়ে গেছিল। তাহলে সেই মুহূর্তে কে চালাবে? আমরা যে কোনো জিনিস জানি যে একজন প্রধান থাকে, তার অনুপস্থিতির জন্য আমরা আর একটা পদ ক্রিয়েট করে রাখি, যে তার যদি না থাকে তিনি এই ব্যক্তি ওর পদটা সামলাবে, সেটাকে বলে কার্যনির্বাহী সভাপতি। মানে সভাপতি
সে যদি না থাকে কার্যনির্বাহী সভাপতি, যেটা বলে অ্যাক্টিং প্রেসিডেন্ট হলো। তাহলে যেহেতু তাহলে 1921 সালের তোর আহমেদাবাদ সেশনেতে কি তোর চিত্তরঞ্জন দাসকে কারাবন্দী হয়ে গেছে, তাহলে যে প্রেসিডেন্টটা অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিল তার নাম এখানে জানতে চাই। মাথায় রাখবি যে হাকিম আজমল খান। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম কার্যনির্বাহী সভাপতির নাম হাকিম আজমল খান, যিনি 1921 সালে আহমেদাবাদ অধিবেশনে কি না ওই চিত্তরঞ্জন দাসের অনুপস্থিতিতে হ্যাঁ তিনি সভাপতিত্ব করেছিলেন। হলো। আচ্ছা 1921 এর পর 1922 গোয়াতে হয়েছিল। কোথায়? গোয়াতে হয়েছিল। গোয়া আর গয়ার মধ্যে পার্থক্য আছে। গোয়া যেটা একটা আলাদা স্টেট, যেটা কর্ণাটক আর উত্তর মহারাষ্ট্রের মাঝখানে ঢুকে রয়েছে, এটা হচ্ছে গোয়া, যেখানে সেলিবালি পক্ষীর অভয়ারণ্য রয়েছে। আর এটা হচ্ছে গয়া, মানে হচ্ছে বিহারের বৌদ্ধ গয়া, বুঝতে পারলি? গয়া। তাহলে গয়াতে হয়েছিল, তখন চিত্তরঞ্জন দাস ছাড়া পেয়ে গেছিল, এই জন্য চিত্তরঞ্জন দাসকে কিন্তু সেখানে সভাপতিত্ব করে দিয়েছিল। ঠিক আছে। আচ্ছা এখানে কি ইম্পর্টেন্স কি ছিল না স্বরাজ্য দল গঠিত হয়েছিল। আমরা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, স্বরাজ্য দল কি, হ্যাঁ, তারপর হচ্ছে গান্ধী আয়রন চুক্তি, সমস্ত কিছু আলোচনা হবে। শুধুমাত্র জেনে রাখো স্বরাজ্য দল কিন্তু গঠন করা হয়েছিল 1922-এ, এবং অনেক বইতে 1923-ও দেয়া থাকে। তাহলে ম্যাক্সিমামটা 1923-ই স্বরাজ্য দল গঠন করা হয়েছিল, কিন্তু এখানে কি না তার কর্মসূচিটা নেওয়া হয়েছিল 1922-এর গোয়া সেশনে, হলো, যেখানে সভাপতিত্ব কে ছিল চিত্তরঞ্জন দাস। আচ্ছা একটা ইন্টারেস্টিং বলেছি, আমরা সবাই জানি যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলা হয়। তাহলে চিত্তবন্ধুকে দেশবন্ধু কেন বলা হয় একটু বলেছি। দেখ, তিনি কিন্তু ওকালতি করেছেন, এবং তিনি সিভিল সার্ভিস দেওয়ার জন্য তিনি ইংল্যান্ডে গেছিলেন, কিন্তু সেখানে মানে অসফল হয়েছিলেন বলে তিনি চলে এসে দেশে কলকাতা হাইকোর্টে তিনি কিন্তু ওকালতি করেছিলেন। যখন ভারতের জাতীয়তাবাদী আন্দোলন চরম তুঙ্গে উঠে গেছে, সেও মানে এতটা দেশবাসীকে ভালোবাসতো, তার যা জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়ে সেই আন্দোলনে ঢুকিয়ে দিয়েছে টাকা, বা গরিবদেরকে টাকা দান করে দিয়েছিল। তাহলে কি দেশের ও বন্ধু নয়? এর জন্য তোর এই চিত্তরঞ্জনকে দেশবন্ধু বলা হয়। কেন বলা হয়? ওই যুদ্ধের দামামা যখন বাজছে, সেই সময় কিন্তু তার সমস্ত যা কিছু আছে সব কিছু বিক্রিয়ারে করে সেই আন্দোলনে নিজেকে সামিল করেছিল, বুঝতে পারলি? এই জন্য বলা হয় কিন্তু দেশবন্ধু। হ্যাঁ। আচ্ছা 1924-এ কি বেলগাঁও সেশন, 1924-এ সবাই জানে বেলগাঁও অধিবেশন হয়েছিল, যেখানে কি গান্ধীজি প্রথম এবং শেষবারের মতো কিন্তু সভাপতিত্ব করেছিল। হলো। তাহলে যদি বলা হয় সব থেকে মানে প্রথমবার একবারই সভাপতিত্ব করেছিল গান্ধীজি কোন সেশনে? বেলগাঁও। আচ্ছা বিভিন্ন আমি এক্সামের আমি PYQ প্রশ্ন ঘাটাঘাটি করে দেখেছি, সবাই বেলগাঁও বলে দেয়, কিন্তু এখান থেকে প্রশ্ন দিয়ে দেয় একটু ঘুরিয়ে, মানে প্রশ্ন তো নতুন করে ক্রিয়েট করে না, ওই প্রশ্নটাকে একটু ডেপথ থেকে নিয়ে আসে। প্রশ্ন দিয়েছে যে বেলগাঁও যে সেশনটা হয়েছিল 1924 সালে গান্ধীজি সভাপতিত্বে, ওরা সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে। বলছে বেলগাঁওটা কোন স্টেটে এখন বর্তমানে আছে? মাথায় রাখবি বেলগাঁও কর্ণাটক স্টেটে আছে। কোথায় আছে? কর্ণাটকের বেলগাঁও, যেখানে 1924 সালে গান্ধীজি সভাপতিত্ব করেছিল। ক্লিয়ার? প্রথম এবং শেষ, মানে এই প্রথম আর ওই শেষ ছিল। আচ্ছা এরপর আসি 1925-এ কানপুর, উত্তরপ্রদেশের কানপুর, যাকে কি বলা হয়? উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় না, তাই তো? ওই কানপুর 1925 সালে, সেখানে কিন্তু ভারতের একজন মহিলা সভাপতিত্ব করছে, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু কি ভারতীয় মহিলা, প্রথম রাজ্যপাল ছিল না, তাই তো? এবং সে হচ্ছে যখন রাজ্যপাল অবস্থায় ছিল, পদে ছিল, তিনি বলেছিলেন রাজ্যপাল পদটা হচ্ছে কি সোনার খাঁচায় বন্দি এক পাখি, তাই তো? তাই তিনি একটা বই লিখেছিলেন গোল্ডেন থ্রেশহোল্ড। গোল্ডেন থ্রেশহোল্ড ওই বইটি লিখেছেন কে? হলো। গোল্ডেন মানে সোনা, থ্রেশহোল্ড মানে চৌকাঠ, তাহলে গোল্ডেন থ্রেশহোল্ড বইটি লিখেছিলেন সরোজিনী নাইডু। হলো। তাহলে এখান থেকে যদি বলা হয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি অ্যানিবেশন, তুমি আইরিশ ছিলেন, যদি যখন বাঙালি বলে দিবে বা ভারতীয় বলে দিবে সরোজিনী নাইডু। হ্যাঁ। আচ্ছা এরপর আসছে 1928-এ কলকাতাতে হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিলেন মতিলাল নেহেরু। আচ্ছা মতিলাল নেহেরু কে ছিল? জওহরলাল নেহেরুর বাবা ছিল না? সম্ভবত জওহরলাল নেহেরু বাবা ছিল মতিলাল নেহেরু। হলো। যেটা সেখানে কি হয়েছিল? অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হয়েছিল। আচ্ছা
এই যে আমি বলছি, হয়তো তোমাদের মনে হচ্ছে যে সব কিছু মনে থাকছে না। তোমরা যদি চাও আমার টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রামে কিন্তু আমি এই জিনিসটা ছবি তুলে আমি পিডিএফ করে টেলিগ্রামে দিয়ে দেবো। তোমাদের যদি এইটা নিয়ে তোমাদের নিডস থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, আর আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। তাহলে 1928 পর্যন্ত হলো কলকাতা অধিবেশনে মতিলাল নেহরু করলো, অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হলো। আচ্ছা 1929-এ খুব একটা ভাইটাল লাহোর অধিবেশন 1929-এ, যেখানে জওহরলাল নেহেরু কিন্তু সভাপতিত্ব করেছিল। ওখানে কি কি হয়েছিল 1929 তো দেখ, তারপরে 1930 থেকে কি আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যাচ্ছে না, তাই তো? আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। ওই আইন অমান্য আন্দোলনে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কি ওই 1929-এর লাহোর অধিবেশনে। তাহলে এই মাত্র বললাম অসহযোগ আন্দোলনে কর্মসূচি গ্রহণ করা হচ্ছিল কলকাতাতে, লালা লাজপত রায়ের যখন ইয়ে হচ্ছিল সভাপতি ছিল 1920-তে। তাহলে 1920-তে অসহযোগ আন্দোলন কর্মসূচি, আর যখন আইন অমান্য আন্দোলনের কর্মসূচি বলবে তখন কিন্তু লাহোর অধিবেশন। আমরা অসহযোগ আন্দোলন সম্পর্কে ডিটেলসে একবারে জানবো, মানে যতটুকু প্রয়োজন, আর আইন অমান্য আন্দোলন সম্পর্কেও কিন্তু জানবো। ভিডিও আসতে দেরি হচ্ছে কারণ আমি প্র্যাকটিস সেট তার সাথে সাথে টপিক ওয়াইজ করছি, তো সমস্ত সাবজেক্ট যেহেতু আমি একটা একটা করে, আশা করছি সমস্ত সাবজেক্টে একটা করে টপিক করে ক্লিয়ার হয়ে গেছে, তো তাই একটু সময় দিতে হবে। তাহলে কিন্তু তোমরা ইতিহাস বলো, জিওগ্রাফি বলো, ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত কিন্তু তোমরা কম্পাইল একবারে পুরো চ্যাপ্টার ওয়াইজ তোমরা ক্লাস পেয়ে যাবে। হলো। আচ্ছা লাহোর অধিবেশন, তাহলে এটা একটা বিষয় গেল। আর লাহোর অধিবেশন ওই জওহরলাল নেহরুর সভাপতিত্বে তখন কিন্তু বলা হয় পূর্ণ স্বরাজের দাবি, মানে এখানে ওই স্বায়ত্ত মানে আধা স্বাধীনতা হবেনি, পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল 1929 সালে লাহোর অধিবেশনে। লাহোরটা কোথায়? পাকিস্তানের লাহোর, তাই তো? যেটা কোন নদীর তীরে অবস্থিত? রাবি বা ইরাবতী, তাই তো? রাবি বা ইরাবতী নদীর তীরে তো লাহোরটা রয়েছে, তাহলে ওখানে। হ্যাঁ, আর একটা কি হয়েছিল না, ওই 1929 সালে 26শে জানুয়ারি দিনটিকে কি জাতীয় কংগ্রেস তোর ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রথম ঘোষণা করা হয়েছিল। বুঝছো? 1929 সালে লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিল জওহরলাল নেহরু, যেটি মতিলাল তো তার আগেরটা 1928 মতিলাল নেহরু, যেটা হচ্ছে তোর তারপরে হচ্ছে যেটা 1928 অখিল ভারত যুব কংগ্রেস গঠিত হলো, আর 1929-এ তোর জওহরলাল নেহরু। হ্যাঁ, তিনটে জিনিস হয়েছিল, একটা আইন অমান্য আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, পূর্ণ স্বরাজের দাবি হয়েছিল, আর একটা কি হচ্ছে না 1929 সালে 26শে জানুয়ারি ওই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর আছে 1931-এ করাচি অধিবেশন। করাচি মানে কি? পাকিস্তানের করাচি বা গুজরাট, তখন তো অবিভক্ত ভারত ছিল। তখন কি না করাচি অধিবেশন হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেছিল ভারতের লৌহ মানব কে? সর্দার বল্লভভাই প্যাটেল। 1931 সালে করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিল। কি কি ইম্পর্টেন্স ছিল না, ভারতীয়দের জন্য মৌলিক অধিকার প্রস্তাব গ্রহণ করা, এই যে আমরা ফান্ডামেন্টাল রাইটস করি না, ওই বিষয়টা কিন্তু ওখানে প্রস্তাবটা গ্রহণ করেছিল। আচ্ছা, তারপর 1937-এ আছে ফৌজপুর, যেটা জওহরলাল নেহরু সভাপতিত্ব করেছিল। প্রথম গ্রাম্য অধিবেশন হয়েছিল, আর প্রথমবারের মতো জাতীয় কৃষি নীতি গৃহীত হয়েছিল। কিন্তু এত কিছু করার দরকার নাই। আচ্ছা, এরপর আসি খুব ভাইটাল, যে তোর 1938 আর 39। ঠিক আছে? আচ্ছা, যদি ভিডিও বেশি হয়ে যায় একটু কষ্ট করে দেখে নিও, হয়ে এসছে, আর আমি চাই না যে আর একটুর জন্য দুটো পার্ট করতে। হ্যাঁ, আচ্ছা 1938-এ একটা হরিপুরা, 1939-এ ত্রিপুরী। 1938-এ হরিপুরা, 1939-এ ত্রিপুরী, দুটোতেই সভাপতিত্ব হয়েছিল কিন্তু সুভাষচন্দ্র বসু। কিন্তু 1938, আর আগে বলে দিই যে হরিপুরাটা কোন স্টেটে অবস্থিত, পরীক্ষা দিতে পারে যে হরিপুরাটা বর্তমানে কোন স্টেটে অবস্থিত, মাথায় গুজরাট। ওইদিকে কর্ণাটকে বেলগাঁও, গুজরাটের হরিপুরা। ত্রিপুরা কোন রাজ্যে অবস্থিত? ত্রিপুরা, তাই তো? কিন্তু সম্পূর্ণ ভুল, মধ্যপ্রদেশ। ম্যাক্সিমাম ছেলে ত্রিপুরীটাকে ত্রিপুরা স্টেট করে দিবে, না মধ্যপ্রদেশ হলো। তাহলে প্রথমটা তোর 1938-এ হচ্ছে, হ্যাঁ 1938-এ কি হরিপুরা, 39-এ ত্রিপুরী। হ্যাঁ, দুটোতে সভাপতিত্ব কে ছিল? সুভাষচন্দ্র বসু, তথা বীর নায়ক আমাদের নেতাজি, তাই তো? কিন্তু 1939 সালে যখন ত্রিপুরী অধিবেশন হলো, সেই মুহূর্তে কিন্তু গান্ধীজির সাথে কিন্তু সুভাষচন্দ্র বসুর একটু মনোমালিন্য হলো। গান্ধীজি এগেনস্টে কাকে দাঁড়ালো, দাঁড় করালো, সুভাষের এগেনস্টে গান্ধীজি কাকে দাঁড় করাচ্ছে?
পট্টবী সীতারামায়াকে। কাকে দাঁড় করাচ্ছে? পট্টবী সীতারামায়াকে। কিন্তু দেখা যাচ্ছে গান্ধীজি জয়যুক্ত হয়ে যাচ্ছে, পট্টবী সীতারামায়া হেরে গেল। তাহলে একটা চরম একটা কি সহযোগিতা করার কথা ছিল সুভাষচন্দ্র বসুকে, কিন্তু সহযোগিতা না করে চরম অসহযোগিতা করছে। যদিও গান্ধীজি তো তখন টপ লিডার, কিন্তু যেহেতু গান্ধীজি হেরে গেছে বলে সুভাষকে সেরকম কিন্তু সহযোগিতা করেনি। সুভাষচন্দ্র রেগে ওখান থেকে বেরিয়ে কততে 1939-এ, তাই তো 38-39 ত্রিপুরা কংগ্রেসে অধিবেশন জিতলো, কিন্তু সে রেগে গিয়ে বেরিয়ে 1939-এ ফরওয়ার্ড ব্লক গঠন করে দিচ্ছে। বুঝতে পারলি? তাহলে ফরওয়ার্ড ব্লক কোন বছর গঠন করেন? 1939, অর্থাৎ যে বছর ত্রিপুরি অধিবেশন জয়যুক্ত করেছেন এবং পট্টবী সীতারামাকে হারিয়েছেন, কিন্তু চরম অসহযোগিতার জন্য তিনি রেগে দল থেকে বেরিয়ে গেলেন। হলো, তিনি নতুন ফরওয়ার্ড ব্লক গঠন করলো। আচ্ছা, তাহলে হরিপুরা বললে গুজরাট, ত্রিপুরি বললে মধ্যপ্রদেশ, বেলগাঁও বললে কর্ণাটক। হলো। আচ্ছা, তারপর আছে রামগড়, যেটা বিহারে অবস্থিত, বিহার স্টেটে আছে রামগড়। সেখানে সভাপতিত্ব করছেন মৌলানা আবুল কালাম আজাদ, যাকে স্বাধীন ভারতের কি ছিল? শিক্ষামন্ত্রী। সেই মৌলানা আবুল কালাম আজাদ 1940 সালে বিহারের রামগড়েতে কি তার সভাপতিত্ব তিনি করছেন। হলো। আচ্ছা, আর তারপরে 1941 থেকে কিন্তু 45 পর্যন্ত কোনো অধিবেশন হয়নি। কেন হয়নি? কারণ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 পর্যন্ত হয়েছিল। তাহলে সেই মুহূর্তে মানে যারা জাতীয়তাবাদী নেতাগুলো, বড় বড় লিডারগুলো রয়েছে, তারা কিন্তু ম্যাক্সিমাম কি ওরা সব অ্যারেস্ট হয়ে গেছিল। তার জন্য জাতীয় কংগ্রেসে 1941 থেকে 1945 সাল পর্যন্ত কোনো কিন্তু অধিবেশন বসেনি। তাই যেহেতু বসেনি, তাহলে নিয়ম কি, তার আগের যে সভাপতি সেই তার পরবর্তী মানে যেহেতু হয় না অধিবেশন সামলাবে, তাহলে এখান থেকে বলতে পারি যে 1940 হয়েছে, 41 থেকে 45 হয়নি। তাহলে টাইম পিরিয়ড দেখতে গেলে একবারে 45 পর্যন্ত কিন্তু ওই মৌলানা আবুল কালাম আজাদ তারা সভাপতিত্ব দায়িত্বটা সামলেছে। তাই এখানে প্রশ্ন আসতে পারে যে জাতীয় কংগ্রেসের সবচেয়ে বেশি দিন পর্যন্ত পদে কোন সভাপতি ছিলেন? কারণ 41 থেকে 45 পর্যন্ত হয়নি, তাহলে নিশ্চয়ই তার পূর্ববর্তী যে সভাপতি আছে নিশ্চয়ই সেই পদগুলোকে সামনে আসবে। হলো। আচ্ছা, 1946 সালে হলো কি না, মিরাটে হয়েছিল, উত্তরপ্রদেশের মিরাট, সম্ভবত মিরাট উত্তরপ্রদেশ তো। আচ্ছা, সেখানে সভাপতিত্ব করেছিল জে.বি. কৃপালিনী। তিনি হচ্ছে ভারতের স্বাধীনতা পর্যন্ত তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে তিনি নির্বাচিত হন। হলো। তাহলে 1946-এ মিরাটে জে.বি. কৃপালিনী। আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন আসতে পারে যে ভারত যখন স্বাধীন হয় তখন জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? জে.বি. কৃপালিনী। মানে একবার স্বাধীনতা পর্যন্ত তিনি তো ছিলেন। হলো। আচ্ছা, এখান থেকে কিছু রেখেছি যে দীর্ঘস্থায়ী সভাপতি আমি এইমাত্র বললাম মৌলানা আবুল কালাম আজাদ, আর সবচেয়ে কম বয়সী সভাপতি হয়েছিলেন কিন্তু তিনি। ভারতীয় জাতীয় কংগ্রেস সবচেয়ে কম বয়সী সভাপতি মৌলানা আবুল কালাম আজাদ। ক্লিয়ার? আচ্ছা, সবচেয়ে বেশিবার কে হয়েছিল মাথায় রাখবে? দুজন সবচেয়ে বেশিবার কিন্তু জাতীয় কংগ্রেস সভাপতি হয়েছিল, একটা হচ্ছে দাদাভাই নৌরোজি, একটা জওহরলাল নেহরু। এই দুজনই কিন্তু তিনবার করে হয়েছিল। এখান থেকে প্রশ্ন নিতে পারে যে একজন দিয়ে বললো এর মধ্যে তিনি কতবার হয়েছিলেন, বা 3বার সভাপতি হয়েছিল, সবচেয়ে বেশিবার সভাপতি হয়েছিল, এর মধ্যে কে শুধুমাত্র এখান থেকে একজনকে দিল, বাকি 3টা আবজাব দিয়ে দিল। তাহলে মোট 2জন হচ্ছে জাতীয় কংগ্রেস সবচেয়ে বেশি সভাপতি হয়েছিল, 3বার করে। কে? দাদাভাই নৌরোজি, একজন জওহরলাল নেহরু। ক্লিয়ার? সবচেয়ে বেশি ছিল মৌলানা আবুল কালাম। হ্যাঁ, হলো। আচ্ছা, তারপরে এবার চরমপন্থী আর নরমপন্থী নেতাদের কিছু নাম মনে রাখলি আমি মনে করছি এই চ্যাপ্টার এখানে শেষ হয়ে যাবে। আর যদিও আমি এই যে আন্দোলনকারী যেগুলো রয়েছে, বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, হ্যাঁ, বিপিন চন্দ্র পাল, তাদের ক্ষেত্রে কিন্তু ওই এক লাইন পড়লে হবে না। তারা একটা চরমপন্থী নেতা বা ওরাও নরমপন্থী নেতা, ওদের ইতিহাস প্রচুর রয়েছে। সুতরাং আমি যদি এই ভিডিওটাতে সবকিছু বলতে প্রচুর বড় হয়ে যাবে, 2-3 ঘন্টার হয়ে যাবে। আমি চাইছি এইটুকু টপিকটা এখানেই শেষ করছি। স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসের একটা আমি প্লেলিস্ট তৈরি করব বা ভিডিও তৈরি করব, যেখানে হচ্ছে প্রতি একটা ভিডিওতে 3জন করে রাখবো। হয়তো আজকের ভিডিওটা আমরা আলোচনা করব বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এই 3জনকে নিয়ে আমরা আধা ঘন্টা পুরো আলোচনা করব। বিপিন চন্দ্র পাল কি করেছে, বিপিন চন্দ্র পাল কিসের সাথে যুক্ত ছিল, বুঝতে পারলি? কিন্তু আমি শুধুমাত্র এখানে নাম বলে চলে যাচ্ছি, এখানে বেশি আলোচনা করছি না। আচ্ছা, চরমপন্থী, আমরা চরমপন্থীগুলোকে করে নেবো, তাহলে ম্যাক্সিমামই সব নরমপন্থী ধরে চলে যাবে। চরমপন্থী লাল বাল পাল, লালের লালা লাজপত রায়, বালে বাল গঙ্গাধর তিলক, আর পালে হচ্ছে বিপিন চন্দ্র পাল। তাহলে লাল বাল পাল
চরমপন্থী। এছাড়া আরো ছিল ঋষি অরবিন্দ। তাই তো বলেছিল যে জাতীয় কংগ্রেস একটা বেগিং ইনস্টিটিউশন বা একটা ভিক্ষার প্রতিষ্ঠান। তাহলে অরবিন্দ ঘোষ। আর কে ছিল? টি প্রকাশম ছিল, টি প্রকাশম। চিদম্বরম পিল্লাই ছিল। আর কে ছিল? ওই যে অশ্বিনী কুমার দত্ত। জাতীয় কংগ্রেস 3 দিনের তামাশা বলেছিল, তাই তো? তাহলে জাতীয় কংগ্রেসের চরমপন্থী নেতা কারা কারা ছিল? লালবাল পাল, অশ্বিনী কুমার দত্ত, চিদম্বরম পিল্লাই, অরবিন্দ ঘোষ আর টি প্রকাশম হলো। আর নরমপন্থী যদি বলতে বলি, জাতীয় কংগ্রেসে যতগুলো আমরা পেলাম সভাপতিদের নাম, এই তার মধ্যে যদি চরমপন্থী কেউ ঢুকে থাকে সেগুলো বাদে সব কিন্তু নরমপন্থী। গান্ধীজি, জওয়াহরলাল নেহরু, মতিলাল নেহরু, রাসবিহারী ঘোষ, তাই তো? ঘোষ। তারপর হচ্ছে তোর উমেশ চন্দ্র ব্যানার্জি, দাদাভাই নৌরোজি, বল্লভভাই প্যাটেল, সকলে কিন্তু চরমপন্থী, নরমপন্থী। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। ধন্যবাদ।